আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি এর চ্যাপ্টার 5 এর 5.3.2 লেসনটি নিয়ে। এখানে বলা হচ্ছে নাও আস্ক এন্ড আনসার দি ফলোইং কোশ্চেনস ইন পেয়ারস এন্ড গ্রুপস। এখন জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। লেটার চেক ইওর আনসারস উইথ দি গ্রুপ নেক্সট টু ইউ। পরে তোমার উত্তরগুলো তোমার পরবর্তী দলের সাথে মিলিয়ে নাও। তো এখানে আমাদেরকে 6টা প্রশ্ন করা হয়েছে। এই 6টা প্রশ্নের উত্তর আমরা পাবো আমাদের আগের যে টেক্সটটি পড়েছিলাম, ঠিক আছে, আগের যে লেসনটি, এই যে লেসনটি তোমরা এখন দেখতে পাচ্ছ, এই লেসনটি থেকে প্রশ্নগুলো করা হয়েছে। তো এখানে আমাদের ওই লেসনটি নিয়ে উত্তরগুলো লিখতে হবে। প্রথম প্রশ্ন ছিল হচ্ছে হোয়াট ইজ দি টেক্সট অ্যাবাউট, মানে ওই টেক্সটটি কি সম্পর্কিত ছিল, মানে যে আর এর আগের যে লিসনটি। দি টেক্সট ডিসকাসেস, মানে ওই টেক্সটটি ডিসকাসেস মানে আলোচনা করে কি কি নিয়ে। দি স্টিগমেটাইজেশন অফ মেন্টাল হেলথ, তা হচ্ছে মানসিক স্বাস্থ্যের অপবাদ সমূহ নিয়ে। দি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মেন্টাল ওয়েলবিং, মানে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করার কারণসমূহ। তারপর দি ইম্প্যাক্ট অফ দি স্টুডেন্টস, শিক্ষার্থীদের উপর প্রভাব, অ্যান্ড এবং দি রোল অফ স্কুলস এবং মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো মোকাবেলায় স্কুল অ্যান্ড সোসাইটি ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ ইস্যু, এবং সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করে। ঠিক আছে, তাহলে কি কি বিষয় নিয়ে আলোচনা করে সেটা আমরা জানলাম। এরপর 2 নম্বর প্রশ্ন, হাউ মেনি আইডিয়াস আর দেয়ার ইন দি টেক্সট, হোয়াট আর দে, মানে ওই যে টেক্সটটিতে কয়টি ধারণা রয়েছে এবং এগুলো কি কি। দেয়ার সিম টু 5 মেইন আইডিয়াস ইন দি টেক্সট, দে ইনক্লুড, মানে পাঠটিতে 5টি প্রধান ধারণা রয়েছে বলে মনে হয়, এবং এগুলো হলো 1 নাম্বার দি স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল হেলথ, মানে মানসিক স্বাস্থ্য সম্পর্কে অপবাদসমূহ, ঠিক আছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করার কারণসমূহ। দি ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস, মানে শিক্ষার্থীদের উপরে মানসিক স্বাস্থ্য সমস্যার প্রভাব। 4 নম্বর স্কুল ইনিশিয়েটিভস টু সাপোর্ট স্টুডেন্টস মেন্টাল হেলথ, মানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সহায়তা করার জন্য স্কুলের উদ্যোগ। দি রোল অফ সোসাইটি ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ স্টিগমা, মানসিক স্বাস্থ্য সম্পর্কে অপবাদসমূহ মোকাবেলায় সমাজের ভূমিকা কি। এটা ছিল বি নাম্বার। সি নাম্বার প্রশ্ন হচ্ছে আর দি আইডিয়াস কানেক্টেড টু ইচ আদার, মানে যে ধারণাগুলো আছে এই ধারণাগুলো কি একটার সাথে আরেকটা সম্পর্কিত। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, তো হাউ আর দে কানেক্টেড, তাহলে তারা কিভাবে সংযুক্ত। এটার উত্তর হবে ইয়েস, দি আইডিয়াস ইন দি টেক্সট আর কানেক্টেড, মানে হ্যাঁ, পাঠের ধারণাগুলো সংযুক্ত একটার সাথে আরেকটা। দি স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল হেলথ লিডস টু চ্যালেঞ্জেস ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ ইস্যুজ, মানসিক স্বাস্থ্যের অপবাদসমূহ মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর ধারণাকে সমাধানকে কঠিন করে তোলে। ওই যে একটার সাথে আর একটা কিভাবে সংযুক্ত তাই বলা হচ্ছে আর কি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং মেন্টাল হেলথ কন্ট্রিবিউট টু দি প্রবলেমস ফেসড বাই স্টুডেন্টস, মানে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করার কারণগুলো শিক্ষার্থীরা যেসব সমস্যার সম্মুখীন হয় সেগুলো বৃদ্ধিতে ভূমিকা রাখে, ঠিক আছে, বা অবদান রাখে। স্কুলস অ্যান্ড সোসাইটি প্লে রোলস ইন অ্যাড্রেসিং দিস ইস্যুস, স্কুল এবং সমাজ এই সমস্যাগুলো সমাধানে ভূমিকা পালন করে। তাহলে এটা ছিল সি নাম্বার। এরপরে ডি নাম্বার চলে যায়। ডি নাম্বার বলা হচ্ছে হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দি টেক্সট, মানে ওই টেক্সটিতে কতগুলো অনুচ্ছেদ রয়েছে। দেয়ার আর 8 প্যারাগ্রাফস ইন দি টেক্সট, মানে পাঠটিতে 8টি অনুচ্ছেদ রয়েছে। হোয়াট ইজ দি পারপাস অফ ইচ প্যারাগ্রাফ, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে দি পারপাস অফ ইচ প্যারাগ্রাফ is to discuss elaborately to different aspects of mental health stigma, its impact, and the measures taken to address it. প্রতিটি অনুচ্ছেদের উদ্দেশ্য হলো মানসিক স্বাস্থ্য অপবাদসমূহের বিভিন্ন দিক, এর প্রভাব এবং এটি মোকাবেলার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। তো এরপরে এফ নাম্বার,
How have the paragraphs been used to organize the ideas of the text? ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে পাঠের ধারণাগুলোর সংগঠিত করার জন্য অনুচ্ছেদগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, অনুচ্ছেদগুলো কিভাবে ব্যবহার করছে। The paragraphs have been used to organize the ideas in a লজিক্যাল সিকোয়েন্স, মানে অনুচ্ছেদগুলো একটি যৌক্তিক ক্রম অনুযায়ী ধারণাগুলোকে বিন্যস্ত করতে ব্যবহৃত হয়েছে বা ব্যবহার করা হয়েছে। They start with the general concept of mental health stigma and then delve into its causes, effects on students, school initiatives, and the need for societal change. মানে এগুলো মানসিক স্বাস্থ্য অপবাদগুলোর ধারণা দিয়ে শুরু করে এবং তারপরে এর কারণসমূহ, শিক্ষার্থীদের উপরে প্রভাব, স্কুলের উদ্যোগ এবং সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে অনুসন্ধান করে। This organization helps readers understand the topic step by step. বলা হচ্ছে যে এই বিন্যাস পাঠকদের ধাপে ধাপে বিষয়টি বুঝতে সাহায্য করে। ওকে, তারপরে বলা হচ্ছে যে ইউ ক্যান ইউজ দি following grid to write your thoughts about the organizations of the text. One is done for you. এখানে পাঠটি বিন্যস্ত করা সম্পর্কে তোমার ধারণাগুলো লিখতে তুমি নিচের গ্রিডটি ব্যবহার করতে পারো, একটা তোমার জন্য দেখানো হলো। এই প্রশ্নগুলো তো আমরা উত্তর লিখেছি, এখন এই যে এটা ব্যবহার করতে বলা হচ্ছে। ঠিক আছে, you can use the following grid to write your thoughts about the organizations of the text. One is done, one is done for you. একটা তোমার জন্য করে দেখানো হয়েছে। এই যে দেখো প্যারাগ্রাফ দেওয়া হচ্ছে, মেন্টাল হেলথ, এই যে সেন্টেন্স গুলো দেওয়া আছে এই সেন্টেন্স গুলো এখানে তুলে ধরবো এভাবে সংক্ষিপ্ত আকারে। তো দি আইডিয়াস অফ দি প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফটার আইডিয়াটা কি। তো আইডিয়া হচ্ছে পিপলস থট অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড হোয়াট মেন্টাল হেলথ রিফার্স টু। বলা হচ্ছে যে লোকজনের ধারণা অ্যাবাউট মেন্টাল হেলথ, মানে মেন্টাল হেলথ সম্পর্কে লোকজনের ধারণা কি, এবং হোয়াট মেন্টাল হেলথ রিফার্স টু, মানে প্রকৃতপক্ষে মেন্টাল হেলথ বলতে কি বোঝায় সেটা। এখানে অর্গানাইজেশন, লেখক এভাবে কিভাবে অর্গানাইজ করেছেন এটা। দি রাইটার স্টার্টস দি টেক্সট উইথ দিস আইডিয়া। হ্যাঁ, মানে লেখক আইডিয়াটা এই সেন্টেন্স গুলো ইউজ করে তার লেখাগুলো শুরু করেছেন। ঠিক আছে, আইডিয়া শুরু করেছেন, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে এটা সূচনাতে লেখা রয়েছে। ঠিক আছে, তো বাকিগুলো আমাদের পূরণ করতে হবে। বাকিগুলো কিভাবে আমরা পূরণ করতে পারি, এই যে এইভাবে আমরা বাকিগুলো পূরণ করতে পারি। যেমন এখানে প্যারাগ্রাফ রয়েছে, দি আইডিয়াস অফ দি প্যারাগ্রাফ আর অর্গানাইজেশনস। এখানে 2 নম্বর হচ্ছে ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুডস জেন্স অর ব্রেইন অর ফ্যামিলি ইস্যুস। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্স গুলো তুলে ধরবো এখানে। দি আইডিয়া অফ দি প্যারাগ্রাফ, ফ্যাক্টরস ইন ইনফ্লুয়েন্সিং মেন্টাল হেলথ ইনক্লুডিং জেনেটিক্স, লাইফ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড এক্সটার্নাল প্রেশারস। ঠিক আছে, এইভাবে এটা কি বোঝানো হয়েছে, মানে আইডিয়া অফ দি প্যারাগ্রাফ, মানে এই যে প্যারাগ্রাফটা 2 নম্বর, এখানে আসলে কি বোঝানো হয়েছে। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং, মানে ফ্যাক্টরস কারণগুলো যেগুলো ইনফ্লুয়েন্স করে কাকে, মেন্টাল হেলথকে ইনফ্লুয়েন্স করে। ইনক্লুডিং, তার ভিতরে রয়েছে জেনেটিক্স মানে জৈবিক, লাইফ এক্সপিরিয়েন্সেস মানে জীবনের অভিজ্ঞতা, অ্যান্ড এক্সটার্নাল প্রেশারস এবং বাইরের কতগুলো চাপ। আচ্ছা, এটা অর্গানাইজ কিভাবে করা হয়েছে। দি রাইটার এক্সপ্লোরস, লেখক এক্সপ্লোরস দি কজেস অফ মেন্টাল হেলথ। এক্সপ্লোর মানে হচ্ছে খোঁজা বা মানে অন্বেষণ করা বা গবেষণা করা, পরীক্ষা করা। ঠিক আছে, তো এখানে এর মানে কি, দি রাইটার এক্সপ্লোরস মানে লেখক কি করছেন, খুঁজেছেন দি কজেস কারণগুলো, অফ মেন্টাল হেলথ মানে মানসিক যে স্বাস্থ্য তার কারণগুলো খুঁজে বের করেছেন। 3 নম্বর রয়েছে দিস ইস্যুস অ্যাফেক্ট দি স্টুডেন্টস স্ট্রাগলিং মেন্টাল হেলথ ইস্যুস, ডিপ্রেশনস, সুইসাইড। এই যে সেন্টেন্স গুলো আর কি, এটার ধারণা কি। দি ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস। এখানে বলছে দি ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, অফ মেন্টাল হেলথের প্রভাব। ঠিক আছে, প্রভাব, কজেস ইন ইস্যুস অন স্টুডেন্টস এর উপরে, অ্যাফেক্টিং মানে প্রভাবিত করা, দেয়ার ওয়েলবিং তাদের জীবনে প্রভাবিত করে। কনসেন্ট্রেশন মানে হচ্ছে একাগ্রতা, অ্যান্ড সোশিয়াল ইন্টারেকশন এবং সামাজিক মিথস্ক্রিয়া, মানে সামাজিক মিথস্ক্রিয়া আদান প্রদান এরকম।
আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, হি টেলস দি ইফেক্টস অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস, মানে তিনি যে মেন্টাল হেলথ রয়েছে, মানে যে মানসিক যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের কারণগুলো স্টুডেন্টের উপরে বের করেছেন বা বলেছেন। 4 নাম্বার ইউজুয়ালি, যে এই যে যে সেন্টেন্স গুলা, তো এই প্যারাগ্রাফটা কি বলা হচ্ছে, দি রিলাক্টেন্স মানে অনিচ্ছা অফ চিলড্রেন, মানে শিশুদের অনিচ্ছা টু শেক মানে হচ্ছে অনুসন্ধান করা, ঠিক আছে। তাহলে এখানে বলতেছে যে রিলাক্টেন্স মানে অনিচ্ছা অফ চিলড্রেন, শিশুদের অনিচ্ছা শেক শেক হেল্প মানে হেল্প চাইতে অনিচ্ছা প্রকাশ করা, ঠিক আছে। কি এর কারণ কি, বিকজ অফ ফিয়ার, এর কারণ হচ্ছে ভয়, অফ জাজমেন্ট বিচার করার ভয়, এবং কালচারাল বিলিফস এবং সাংস্কৃতিক যে বিশ্বাস, এটার ভয়, ঠিক আছে। এইখানে কি বলেছে, হি টকস অ্যাবাউট দি ব্যারিয়ার্স, তিনি প্রতিবন্ধকতার কথা বলেছেন, দ্যাট কিপ স্টুডেন্ট, যেগুলো ছাত্রছাত্রীদেরকে কোথায় রেখে দেয়, অ্যাবসেন্ট ফ্রম টেকিং হেল্প, যেগুলো ছাত্রছাত্রীদেরকে হেল্প নেওয়া থেকে বিরত রাখে। তারপরে 5 নম্বর যে টেক্সটটা রয়েছে, সাম স্কুলস হ্যাভ অলরেডি, প্যারাগ্রাফে কি বলা হয়েছে, ইনিশিয়েটিভস টেকেন বাই স্কুলস টু সাপোর্ট স্টুডেন্টস such as the ROK, they campaign and integrating mental health into the curriculum. ইনিশিয়েটিভস মানে হচ্ছে উদ্যোগ, ঠিক আছে, বা আরম্ভ করার অধিকার আর কি। তো ইনিশিয়েটিভস টেকেন মানে উদ্যোগ নিয়েছে, টেকেন বাই স্কুল থেকে নেওয়া হয়েছে, টু সাপোর্ট মানে ছাত্রছাত্রীদেরকে সাপোর্ট করার জন্য, সাস অ্যাজ যেমন, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, দে কমপ্লেন মানে এই আর ইউ ওকে, এই দের উপরে একটা এটার উপরে একটা কমপ্লেন করা হচ্ছে, অ্যান্ড ইন্টারগ্রেটিং মেন্টাল হেলথ ইনটু দি কারিকুলাম, এবং কারিকুলামের মধ্যে, নতুন কারিকুলামের মধ্যে এটাকে করা হয়েছে আর কি, ইন্টিগ্রেটিং করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর সাজিয়েছে হেয়ার, এখন এখানে রাইটার ডিসকাসেস দি ইনিশিয়েটিভস, মানে এখানে লেখক কি করেছেন, আলোচনা করেছেন, দি ইনিশিয়েটিভস মানে হচ্ছে উদ্যোগের কথা নিয়ে আলোচনা করেছেন, টেকেন বাই দি স্কুল, যেগুলো স্কুলে নেওয়া হয়েছে, টু সাপোর্ট স্টুডেন্টস, টু সাপোর্ট মানে কি, স্টুডেন্টকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে। তারপর আমরা 6 নম্বরে এইভাবে লিখতে পারি, অ্যানাদার ইনিশিয়েটিভস, এই যে যেটা, ঠিক আছে, এই যে সেন্টেন্স গুলা, এখানে আমরা কিভাবে লিখতে পারি, অ্যানাদার আরো একটা উদ্যোগ রয়েছে, টেকেন বাই স্কুলস, আর স্কুল আরো একটা উদ্যোগ নিয়েছে, টু এডুকেট স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করা বা শিক্ষা দেওয়া, অ্যাবাউট মেন্টাল হেলথ সম্পর্কে শিক্ষা দেওয়া, অ্যান্ড হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ, কিভাবে তাদের মেন্টাল হেলথকে ম্যানেজ করবে, অ্যান্ড সাপোর্টস আদার, এবং অন্যদেরকে সাপোর্ট করবে। তো এখানে কি বলেছে, দি রাইটার ডিসক্রাইবস অ্যানাদার ইনিশিয়েটিভ টেকেন বাই স্কুলস টু টিচ স্টুডেন্টস টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ, ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। দি রাইটার ডিসক্রাইব মানে বর্ণনা করেছেন, অ্যানাদার ইনিশিয়েটিভস আরো একটা উদ্যোগের কথা আলোচনা করেছেন, টেকেন বাই যেটা স্কুলের মাধ্যমে নেওয়া হয়েছে, টু টিচ দ্য স্টুডেন্টস, যেগুলো কি করবে, ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেবে, টু ম্যানেজ এবং ম্যানেজ করবে দেয়ার মেন্টাল হেলথ, তাদের মেন্টাল হেলথ সম্পর্কে করবে, ম্যানেজ করবে। 7 নম্বর রয়েছে, অলসো সোসাইটি মাস্ট ব্রেক দি স্টিগমা ব্যারিয়ার্স টু, এই যে প্যারাগ্রাফটা, এখানে কি বলা হচ্ছে, দি কল অফ সোসাইটি টু ব্রেক দি স্টিগমা, দি কল মানে ডাক, ফর সোসাইটি মানে সমাজের জন্য ডাক, টু ব্রেক মানে ভেঙে ফেলতে হবে, দি স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল হেলথের যে স্টিগমা, এটাকে ভেঙে ফেলার জন্য ডাক দিয়েছে সমাজ, সেটার উপরে এমফাসিজিং মানে জোর দিতে হবে, দি ইম্পর্টেন্স অফ নর্মালাইজ করার উপরে জোর দিতে হবে, দিস ইস্যুস এই কারণগুলো, অ্যান্ড টেকিং দেম সিরিয়াসলি এবং সেগুলোকে খুব সিরিয়াসলি নিতে হবে। Here the writer emphasizes on the need for societal change in addressing the mental health issues, ঠিক আছে। এখানে the writer emphasizes জোর দিয়েছেন, on the need প্রয়োজনের উপরে, for societal মানে সামাজিক চেঞ্জের উপরে জোর দিয়েছেন, in addressing মানে এটা পরিচয় করে দেওয়ার জন্য, the mental health issues মানে কি, mental health issues মানে হচ্ছে
মানসিক স্বাস্থ্যের উপরে কারণগুলোর উপরে জোর দিয়েছেন। এবং তারপর 8 নম্বর, ইন ইন কনক্লুশনস স্কুলস প্লে এর ভাইটাল রোল, যেটা এটা কি বোঝাচ্ছে, দি ইম্পর্টেন্স অফ স্কুল, এখানে স্কুলের ইম্পর্টেন্স গুরুত্বকে তুলে ধরা হয়েছে, অ্যান্ড টিচার্স এবং শিক্ষকদের গুরুত্ব তুলে ধরেছেন, ইন ডেভেলপিং স্ট্র্যাটেজিস টু সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ। ঠিক আছে, স্ট্র্যাটেজিস মানে হচ্ছে কৌশল, তাহলে দি ইম্পর্টেন্স অফ স্কুল টিচার্স ইন ডেভেলপিং স্ট্র্যাটেজিস মানে উন্নত ধরনের কৌশল, হ্যাঁ, ইয়া করা হয়েছে, গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, ডেভেলপিং মানে উন্নত ধরনের কৌশল নিয়ে, টু সাপোর্ট করার জন্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের উইথ মেন্টাল হেলথ ইস্যুস, মানে এই যে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়, এটার উপরে। তা এখানে হেয়ার দি রাইটার ইমফাসিসেস গুরুত্ব মানে ইয়ে করেছেন, জোর দিয়েছেন দি ইম্পর্টেন্স গুরুত্বের উপরে অফ স্কুল অ্যান্ড টিচার্স, এবং স্কুল এবং টিচারদের উপরে গুরুত্ব দিয়েছেন ইন রিডিউসিং মেন্টাল হেলথ স্টিগমা, মানে যে রিডিউসিং মেন্টাল হেলথ স্টিগমা মানে মানসিক স্বাস্থ্যের যে অপবাদ রয়েছে তার থেকে সেটাকে কমিয়ে দেওয়ার জন্য গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, বাই ক্রিয়েটিং এ সাপোর্টিং এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস, মানে কিসের মাধ্যমে, তৈরি করার মাধ্যমে, কি তৈরি করার মাধ্যমে, একটা ভালো পরিবেশ তৈরি করার মাধ্যমে। কিরকম, সাপোর্টিং, যেটা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে সাপোর্ট করবে। ঠিক আছে, এটার পরিবেশের উপর ভিত্তি করে। দেখো এখানে আমরা এভাবে এই সবটা পূরণ করার পরে এখানে চলে আসলাম। লেটস রিড অ্যানাদার নোট অ্যান্ড নো হাউ টু মেক এ টেক্সট কোহিরেন্ট। তো এখানে দেখো কোহিরেন্স মানে হচ্ছে সামঞ্জস্য। তো আমরা এখান থেকে পড়া শুরু করি। কোহিরেন্স এখানে অর্থ সহ সামঞ্জস্য। কোহিরেন্স ইন ডিফারেন্ট রাইটিং রিফার্স টু অ্যান interconnection among every ideas within each sentence and paragraph in a text। আচ্ছা, কোহেরেন্স সামঞ্জস্য হচ্ছে বলতে বোঝায় একটা টেক্সটের প্রতিটি সেন্টেন্স বা প্যারাগ্রাফ এর মধ্যে আইডিয়াগুলোর ইন্টারকানেকশন মানে একটার সাথে আরেকটা সংযোগ। ইট মেক্স দি টেক্সট লজিক্যালি অর্গানাইজড অ্যান্ড গিভস এ ক্লিয়ার progression of the ideas presented in the text মানে এটি টেক্সটটিকে যৌক্তিকভাবে সুসংগঠিত করে এবং আইডিয়াগুলোর সুস্পষ্ট অগ্রগতি সাধন করে। সুতরাং ঠিক আছে, সো readers can easily follow the lines of arguments of the writer। সুতরাং পাঠকে লেখকের যুক্তির ধারা সহজেই ধরতে পারে। ঠিক আছে, the coherence of a text mostly depends on your planning before writing the text। বলা হচ্ছে যে টেক্সটের কোহেরেন্স অনেকাংশে টেক্সটের লেখার পূর্বে তোমার পরিকল্পনার উপরে নির্ভর করবে। যারা লিখতে চায় তাদের পরিকল্পনার উপরে নির্ভর করবে। টু মেক এ টেক্সট কোহেরেন্ট, ফার্স্টলি you need to choose and select the ideas you are planning to write। মানে বলা হচ্ছে যে একটি টেক্সটকে কোহেরেন্ট করার জন্য প্রথমত যে আইডিয়াগুলো তুমি লেখার পরিকল্পনা করেছো সেগুলো বাছাই করতে হবে। দেন তারপরে অর্গানাইজ দোজ আইডিয়াস ইনটু ডিফারেন্ট প্যারাগ্রাফস, তারপরে সেই আইডিয়াগুলোকে বিভিন্ন প্যারাগ্রাফে সাজাতে হবে। ঠিক আছে, এখানে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ devices to connect the sentences and the paragraphs so that all your ideas stick together and contribute to a meaningful whole। এখানে সেন্টেন্স এবং প্যারাগ্রাফ গুলোকে সংযুক্ত করার জন্য যথাযথ কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হবে যাতে তোমার আইডিয়া সমূহ একসাথে মিশে যায় এবং এটা সম্পূর্ণভাবে অর্থপূর্ণ হয়ে ওঠে। ঠিক আছে, দেন রিভিউ দি টেক্সট অ্যান্ড ফাইনালি এডিট ইউর টেক্সট। তারপরে কি করতে হবে, টেক্সটটি পর্যালোচনা মানে রিভিউ করতে হবে এবং সবশেষে তোমার টেক্সটটিকে এডিট করতে হবে। কোনো সমস্যা থাকলে সেটাকে সম্পাদনা বা এডিট করতে হবে। ঠিক আছে, টু এক্সপ্রেস ইউর আইডিয়াস ওয়েদার ইউ রাইট এ প্যারাগ্রাফ অর অ্যান এসে ডিপেন্ডস অন দি নাম্বার অফ আইডিয়াস ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট। মানে তোমার আইডিয়াগুলো প্রকাশ করার জন্য তুমি
প্যারাগ্রাফ লিখবে না এসে লিখবে তা নির্ভর করে তুমি কতগুলো আইডিয়া নিয়ে কথা বলতে চাচ্ছ তার উপরে। ঠিক আছে, লেটস নো অ্যাবাউট মোর অ্যাবাউট, তাহলে চলো প্যারাগ্রাফ এবং এসে সম্পর্কে আরো কিছু জানি। ঠিক আছে, এসে অ্যান্ড প্যারাগ্রাফ অ্যান্ড এসে আর প্যারাগ্রাফ সম্পর্কে বিস্তারিত ভাবে জানি। তো প্যারাগ্রাফ হচ্ছে কি, দেখো এ প্যারাগ্রাফ ইজ a series of sentences that are organized and coherent and are all related to a single topic. প্যারাগ্রাফ হচ্ছে কতগুলো সুসংগঠিত এবং কোহিরেন্ট সেন্টেন্স এর সমষ্টি যেগুলো কোনো একটি একক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, টু ডিসক্রাইব বর্ণনা করতে, অর টক অ্যাবাউট এ সিঙ্গেল আইডিয়া অথবা সিঙ্গেল ধারণা নিয়ে কথা বলতে চাও, ইন ব্রিফ বিস্তারিত ভাবে, রাইট এ প্যারাগ্রাফ, তখন তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। যদি কোনো একক আইডিয়াকে তুমি বর্ণনা করতে চাও তাহলে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। A paragraph is of different kinds and written on various topics, but all the paragraphs have a general three parts structure. মানে প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের বা বিভিন্ন বিষয়বস্তুর উপরে হতে পারে, কিন্তু সব প্যারাগ্রাফের সাধারণত তিনটা অংশ থাকে। ঠিক আছে, লেটস এক্সপ্লোর এ লিটল বিট মোর অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ এ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের গঠন সম্পর্কে আরো কিছু জেনে নিব। তিনটা পার্টের ভিতর প্রথম পার্ট হচ্ছে টপিক সেন্টেন্স বা সেন্টেন্সেস। একটা সেন্টেন্স হতে পারে বা বিভিন্ন রকম হতে পারে। ইন এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে, বাই রিডিং দি টপিক সেন্টেন্সেস, মানে টপিক সেন্টেন্সের মধ্যে টপিক সেন্টেন্স পড়ে, দি রিডার্স ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট দি প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, মানে প্যারাগ্রাফটা কি সম্পর্কে সে সম্পর্কে পাঠক ভালো করে বুঝতে পারবে। দি টপিক সেন্টেন্স জেনারেলি হ্যাভ টু পার্টস, টপিক সেন্টেন্সের সাধারণত দুটো অংশ থাকে। এক নম্বর হচ্ছে the topic itself and the controlling of the idea, সেটা হচ্ছে বিষয়বস্তু নিজেই এবং ধারণা নিয়ন্ত্রণ। ঠিক আছে, what is a topic sentence indicates the focus of the discussion and hints at the writer's position regarding the topic. তার অর্থ হলো টপিক সেন্টেন্স আলোচনার মূল ভাব এবং বিষয়বস্তু সম্পর্কে লেখকের অবস্থা নির্দেশ করে। তো এখানে তাহলে এখানে পড়ে কি বুঝলাম, মানে টপিক সেন্টেন্সের ভিতরে এমন কিছু থাকতে হবে বা পুরা প্যারাগ্রাফের মূল ভাব থাকতে হবে সেখানে, মানে কেউ যদি এটা পড়ে সে যেন বুঝতে পারে যে এখানে প্যারাগ্রাফটা কি সম্পর্কিত। যেমন এখানে এক্সাম্পল, ইফ এ টপিক সেন্টেন্স মেনশনস, যদি একটা টপিক সেন্টেন্স মেনশন করা হয় মানে উল্লেখ করা হয়, স্কুল ইজ ফান, স্কুল হচ্ছে মানে মজা, স্কুল, বাট কিন্তু নট উইথ অল দি সাবজেক্টস, কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে মজা নয়। মানে এখানে বলতেছে স্কুলের বিষয় নিয়ে, স্কুলটা মজার কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে, বিষয় মানে বাংলা ইংরেজি সবাই তো আর সবার উপর সবাইটা ভালো লাগে না, তাই বলছে। আই স্টাডি, আমি পড়াশোনা করি, বা দ্যাট মিনস দিস সেন্টেন্স ইন্ডিকেটস, বা তার মানে এই সেন্টেন্সটা ইন্ডিকেট করে দি টপিক অফ ডিসকাশন, মানে এটা আলোচনার টপিকটাকে করে ইন্ডিকেট করে। স্কুল অ্যাক্টিভিটিস, স্কুল এনভায়রনমেন্ট, সেটা কোন বিষয়টাকে, আচ্ছা যখন আমরা এই বিষয়টা পড়তে চাই, যে যখন আমরা এই লাইনটা পড়বো তখন আমরা বুঝতেই পারবো যে এটা আসলে স্কুল সম্পর্কিত বলা আছে, স্কুলের কর্মকাণ্ড অথবা স্কুলের পরিবেশ সম্পর্কিত বলা আছে। এন্ড এবং দিস সেন্টেন্স অলসো হিন্টস, এবং এই সেন্টেন্সটা আরো হিন্টস করে, হিন্টস দেয়, ধারণা দেয়, দ্যাট দি রাইটার প্রপারলি ইজ গোয়িং টু ডিসকাস সাম অফ হিজ she or his performances and challenges, মানে এখানে আরো কিছু ধারণা পাওয়া যায় তার পারফরমেন্স এবং চ্যালেঞ্জ সম্পর্কে। the and that is the idea of the controlling of the idea, মানে that is the idea, সেটাই হচ্ছে ধারণা, of the controlling of the idea, মানে সেটা হচ্ছে কন্ট্রোলিং করার আইডিয়া। ঠিক আছে, এইভাবে। এরপরে 2 নম্বর যে ইয়াটা রয়েছে মানে টপিকটা, সাপোর্টিং সেন্টেন্স, এখানে সাপোর্টিং সেন্টেন্স থাকবে মানে বডি থাকবে। হিয়ার ইউ উইল রাইট অল দি সাপোর্টিং ডিটেলস দ্যাট গিভ ফার্দার এক্সপ্লেনেশন অর ইনফরমেশন অ্যাবাউট দি টপিক সেন্টেন্স, মানে সাপোর্টিং সেন্টেন্স বা বডি, এখানে টপিক সেন্টেন্স সম্পর্কে সব ধারণা, সাপোর্টিং ডিটেলস থাকে যেগুলো টপিক সেন্টেন্স সম্পর্কে আরো ব্যাখ্যা এবং তথ্য প্রদান করে। এখানে দেখো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ফর এক্সাম্পল, ফলোইং দি টপিক সেন্টেন্স, মানে ফলোইং দি টপিক সেন্টেন্স মানে
টপিক সেন্টেন্স গুলোকে ফলোইং করে মানে ফলো করে, ঠিক আছে, স্কুল ইজ ফান বাট এই যে এটাকে ফলো করে আমরা কি লিখতে পারি, ঠিক আছে, এরভাবে লিখতে পারি দি রাইটার ক্যান এক্সপ্লেইন, রাইটার এক্সপ্লেইন করতে পারে, ব্যাখ্যা করতে পারে, উইথ এক্সাম্পল উদাহরণস্বরূপ ব্যাখ্যা করতে পারে, হুইচ গিভস আর ফান টু হিম যেটা তার কাছে মজা প্রদান করে, হার ইন স্কুল অ্যান্ড হুইচ আর নট এবং কোনগুলো স্কুলের কোনগুলো মজা তাকে ভালো মানে মজা দেয় এবং কোনগুলো মজা দেয় না। তারপরে ইনক্লুডিং সেন্টেন্স, এখানে ইনক্লুডিং সেন্টেন্স ওয়ার্পস আপ দি প্যারাগ্রাফ অ্যান্ড রিস্টেটেডস দি রাইটার্স পয়েন্ট অফ ভিউ, মানে কনক্লুডিং সেন্টেন্সটা কি করবে, প্যারাগ্রাফকে সুসম্পন্ন করে এবং লেখকের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফলোইং দি বিগিনিং দি ইনক্লুডিং সেন্টেন্স কুড বি দ্যাট ইজ হোয়াই পিপল টু মি is fun but not without some challenges, মানে ফলোইং দি বিগিনিং মানে বিগিনিংটাকে ফলো করে দি ইনক্লুডিং সেন্টেন্স এরকম হতে পারে, কুড বি হতে পারে, দ্যাট ইজ হোয়াই এজন্য, স্কুল ইজ মি ইজ ফান এজন্য স্কুল আমার কাছে মজার, বাট নট উইদাউট সাম চ্যালেঞ্জেস কিন্তু কিছু চ্যালেঞ্জেস বাদে। ওকে, এই ছিল প্যারাগ্রাফ সম্পর্কে। এখন এসে সম্পর্কে আলোচনা করি। এসে, অ্যান এসে ইজ এ পিস অফ রাইটিং দ্যাট ইজ রিটেন টু convince someone of something or to inform the reader about a particular topic। হচ্ছে এসে হচ্ছে এমন এক ধরনের লেখা যার মাধ্যমে কাউকে কোনো কিছু উপলব্ধি করানোর জন্য লেখা হয় অথবা পাঠকে নির্দিষ্ট কোনো বিষয়ে তথ্য প্রদানের জন্য লেখা হয়। ফর দি রিডার টু বি convinced or adequately informed, the essay must include several important components to make it flow in a logical way, মানে পাঠকে কনভিনিয়েন্স করতে হলে অথবা পর্যাপ্ত পরিমাণে তথ্য দিতে হলে এসেটিতে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে যেগুলো এটাকে যুক্তিসঙ্গতভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। An essay refers to a long text organized into paragraph। এসে বলতে দীর্ঘ টেক্সটকে বোঝায় যেটি কয়েকটি প্যারাগ্রাফের সাজানো হয়ে থাকে, ঠিক আছে। ইন অ্যান এসে, একটা এসেতে আমরা ইউজ করি ডিফারেন্ট প্যারাগ্রাফস টু রাইট ভ্যারিয়াস আইডিয়াস, দ্যাট ইজ এভরি প্যারাগ্রাফ হ্যাজ ইটস ওন পারপাস। একটি এসেতে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করি, অর্থাৎ একটি প্যারাগ্রাফের নিজস্ব কি থাকে, উদ্দেশ্য থাকে, ঠিক আছে। অ্যান্ড এবং টু কানেক্ট দি প্যারাগ্রাফস উই ইউজ কানেক্টর সাচ অ্যাজ at the every beginning, so after that, besides, furthermore, in conclusion, and many more আর কি। এখানে বলছে প্যারাগ্রাফ গুলোকে সংযুক্ত করার জন্য আমরা কানেক্টর ব্যবহার করি। কানেক্টর হিসেবে থাকতে পারে at the every beginning, so after that, besides, furthermore, in conclusion এরকম, ঠিক আছে। Similar to a paragraph, an essay also has the following three parts, মানে বা স্ট্রাকচার, মানে এখানে বলা হচ্ছে যে ওই যে ইসের মতো প্যারাগ্রাফের মতো এসেতেও নিম্নলিখিত তিনটা অংশ থাকতে পারে। যেমন এখানে প্রথমে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন, ইট ইজ ইয়োর ফার্স্ট প্যারাগ্রাফ, এটা হচ্ছে তোমার প্রথম প্যারাগ্রাফ। হেয়ার ইউ উইল ইন্ট্রোডিউস দি টপিক অফ দি এসে, মানে তুমি এখানে টপিক এসেটার যে টপিকটা সেটা পরিচয় করে দিতে হবে। ইন ডুইং সো you must plan and write a good topic sentences। এখানে এসে এর টপিক পরিচয় করিয়ে দেওয়া হয়, এটা করতে অবশ্যই একটা ভালো টপিক সেন্টেন্স লিখতে হবে। বডিতে কি থাকবে, হেয়ার এখানে ইউ উইল গিভ সাপোর্টিং ইনফরমেশন থ্রু এক্সাম্পলস, রিজনস এন্ড স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট দি টপিক, মানে বডি এখানে টপিক সম্পর্কে উদাহরণ থাকবে, কারণ এবং পরিসংখ্যানের মাধ্যমে সাপোর্টিং ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। টু প্রেজেন্ট ডিফারেন্ট আইডিয়াস ইউজ সেপারেট প্যারাগ্রাফ, মানে ডিফারেন্ট আইডিয়াকে প্রেজেন্ট করার জন্য ডিফারেন্ট ধরনের প্যারাগ্রাফ ব্যবহার করতে হবে। লাস্টে থাকবে হচ্ছে কনক্লুশন, দিস ইজ দি লাস্ট প্যারাগ্রাফ, এটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ অফ ইউর এসে, তোমার এসের। হেয়ার এখানে ইউ উইল লিঙ্ক দি মানে ইন্ট্রোডাকশন অ্যান্ড দি কনক্লুশন অফ ইউর এসে বাই
রিস্টেন্টিং রিস্টেটিং আর কি your points of view or position regarding the focus of the discussion। বলা হচ্ছে যে এখানে কি থাকবে দেখো, আলোচনার বিষয় সম্পর্কে তোমার অবস্থা বা দৃষ্টিভঙ্গি বর্ণনা করে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মধ্যে একটি সংযোগ স্থাপন করতে হবে। Do not add or bring new ideas to the conclusion of your essay। এখানে কি করতে হবে, তোমার এসে এর কনক্লুশনে নতুন কোনো আইডিয়া নিয়ে আসা যাবে না বা যোগ করা যাবে না। সো ফাইনালি, সুতরাং সবশেষে উই ক্যান সে আমরা বলতে পারি টু মেক এ প্যারাগ্রাফ অর এসে কোহেরেন্ট উই হ্যাভ টু। তাহলে আমাকে কি করতে হবে, কোনো প্যারাগ্রাফ বা এসে কি কোহেরেন্ট করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, প্ল্যান অ্যান্ড আউটলাইন বিফোর রাইটিং। লেখার পূর্বে একটা আউটলাইনের পরিকল্পনা করতে হবে। আইডেন্টিফাই অল দি আইডিয়াস উই ওয়ান্ট টু রাইট, মানে যে আইডিয়াগুলো আমরা লিখতে চাই সেগুলো চিহ্নিত করতে হবে। ইউজ সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস টু প্রেজেন্ট ডিফারেন্ট আইডিয়াস, মানে আইডিয়াগুলোকে সংযুক্ত করার জন্য কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইউজ কোহেসিভ ডিভাইসেস টু কানেক্ট দি আইডিয়াস, এটার মানে হচ্ছে কোহেসিভ আইডিয়া ব্যবহার করতে হবে। তারপরে এখানে অর্গানাইজ দি সেন্টেন্স প্যারাগ্রাফস ইন এ লজিক্যাল ওয়ে, সেন্টেন্স বা প্যারাগ্রাফ গুলোকে যৌক্তিকভাবে সাজাতে হবে। রিভিউ অ্যান্ড কমপ্লিট দি নেসেসারি এডিটস, পরিমার্জন এবং প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন করতে হবে। তো এটা ছিল আমাদের এই মানে এটা লেসনটা। পরবর্তী লেসন আমরা এরপর থেকে আলোচনা করব, মানে আলোচনা করব 72 নম্বর পেজ, লেটস প্র্যাকটিস হোয়াট উই হ্যাভ লার্নড। চলো আমরা প্র্যাকটিস করি কি আমরা শিখলাম, মানে 5.3.3 লেসনটি নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।